আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার ঘোষণা ছিল কোনোভাবেই ইরানের যে প্রতিবাদকারী রয়েছে তাদের শক্তি দিয়ে দমন করা যাবে না, তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না। যদি ইরানের কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ করে এবং শক্তি প্রয়োগ করে দমন করে, তাহলে ইরানের অভ্যন্তরে বিভিন্ন স্থান লক্ষ্য করে শক্তিশালী বিমান হামলা করবে যুক্তরাষ্ট্র। তার ঘোষণা ছিল একেবারে সুনির্দিষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ধরনের হুমকি ধামকি কোনো পাত্তাই দেয়নি ইরান। গতকাল রাতে বাতি বন্ধ করে আন্দোলনকারীদের উপর শক্তিশালী হামলা করেছে ইরান এবং এই আন্দোলনের মোটামুটি অর্ধেকাংশ তারা দমন করতে সক্ষম হয়েছে। দেখুন, এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পেন্টাগনের ভেতর দফায় দফায় বৈঠক করেছেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের মাধ্যমে নয়তো নিজেরাই কি করে ইরানে আক্রমণ করা যায় তার চূড়ান্ত নীল নকশাও তারা পূরণ করেছেন। আর এর অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণের নতুন করে সামরিক অস্ত্র যুক্তরাষ্ট্র প্রেরণ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো নিশ্চিত করছে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র অন্তত ডজন খানিক যে বোয়িং এর এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আকাশে রিফিলিং করে KC-46 সেটা কাতারের যে আল উদেদ বিমান ঘাঁটি রয়েছে সেখানে প্রেরণ করেছে। জরুরি ভিত্তিতে তারা প্রেরণ করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের বিপুল পরিমাণের সদস্য কুয়েতের ভেতর যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে প্রেরণ করা হচ্ছে এবং ধাপে ধাপে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বোমারু বিমান, জেট ফাইটার, F-35 এমনকি F-22 রাপ্টার যুদ্ধ বিমানও ধাপে ধাপে এই মধ্যপ্রাচ্যের আশেপাশে তাদের যে বিমান ঘাঁটি রয়েছে সেখানে প্রেরণ করা হচ্ছে। দেখুন, বিষয়টা পরিষ্কার। প্রথম দফায় যে আক্রমণ করতে পারবে সেই লাভবান হবে। যদি ইরান প্রথম দফায় ইসরায়েলে আক্রমণ করে, তাহলে ইসরায়েলের অতর্কিত হামলার কারণে ক্ষয়ক্ষতি বেশি হবে, ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে ইরান। আবার যদি ইরানে অতর্কিতভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করে, তাহলে ইরানের বেশি ক্ষতি হবে, লাভবান হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সুতরাং এখন ডেড লাইন চলছে যে প্রথমে কে শক্তিশালী সিদ্ধান্ত নেয় এবং আক্রমণ করে। দেখুন, ইসরায়েল ঠিক যেইভাবে ইরানের অভ্যন্তরে তাদের গোয়েন্দা সংস্থাকে নামিয়ে দিয়ে ইন্টারনাল পরিস্থিতি কথিত প্রতিবাদকারীর নাম করে যে পরিস্থিতি তৈরি করেছে, এটা সরাসরি হামলার সমতুল্য। হামলার থেকেও বেশি ইন্টারনাল জটিলতা তৈরি করেছে ইরানের বিরুদ্ধে। সুতরাং ইরানের হাতে এখন প্রধান দুইটি কর্তব্য। একটি হলো ইসরায়েলে আক্রমণ করে আঞ্চলিক যুদ্ধ শুরু করে দেওয়া, আর দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। তাহলে বিশ্ব ব্যবস্থায়ও মূল্যস্ফীতি বাড়বে। পাশে বসে বসে যেই দেশগুলো খেলা দেখছে তাদের বিরুদ্ধে হামলা না করলে হবে না। আর এইবার কিন্তু ইরান সেই পদক্ষেপই নিচ্ছে, যার পরিষ্কার জানান দিচ্ছে রাশিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমা সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যম এবং মধ্যপ্রাচ্যের মিডল ইস্ট আয়ের মতো বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলে মিসাইলের বৃষ্টি ঘটাবে। আর এটা নিশ্চিত হওয়ার পরপরই জরুরি ভিত্তিতে রাশিয়া ইসরায়েলের ভেতর তাদের যত নাগরিক ছিল তাদের সরিয়ে নিচ্ছে। বিশেষ করে দূতাবাস কর্মীদের অন্তত জরুরি ভিত্তিতে 3টি ফ্লাইটের মাধ্যমে পুরো ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরে রাশিয়ার বর্তমান যে দূতাবাস রয়েছে সেটা বলতে পারেন অনেকটাই খালি, কার্যক্রম চলছে নামমাত্র। সকল নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ইসরায়েল থেকে সরিয়ে নিয়েছে, আর এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। দেখুন, এর পূর্বে ভেনেজুয়েলা থেকে যখন রাশিয়া তার যে কর্মী রয়েছে দূতাবাস কর্মী তাদের সরিয়ে নেয়, এর মাত্র 1 থেকে 2 দিন পরই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করে। এখন নতুন করে ইসরায়েল থেকে এই যে নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া, মোটেও এটা সহজ কথা নয়। কারণ এর পূর্বেও ইরান যে 3 দফায় ইসরায়েলে আক্রমণ করেছে, সেই 3 দফার আক্রমণের সময়ও এই রাশিয়া ইসরায়েলের অভ্যন্তর থেকে কোনো ধরনের নাগরিকদের সরিয়ে নেয়নি এবং দূতাবাসও খালি করেনি। এমনকি ইসরায়েলের সঙ্গে হামাস এবং হিজবুল্লাহ এবং হুতিদের সঙ্গে যে 2 বছরের বেশি যুদ্ধ চলেছে, পুরো ইসরায়েল ব্যাপী আক্রমণ হয়েছে, এমন একটি ক্রিটিক্যাল সময়ের মধ্যেও কিন্তু রাশিয়া ইসরায়েলের অভ্যন্তর থেকে তাদের কোনো ধরনের দূতাবাস খালি করেনি বা নাগরিকদের সরিয়ে নেয়নি। হঠাৎ করে 3টি জরুরি ফ্লাইটের মাধ্যমে ইসরায়েল থেকে এই রাশিয়া তাদের নাগরিক প্রত্যাহারের পরই জরুরি ভিত্তিতে জল্পনা কল্পনা শুরু হয়েছে বড় কিছু হতে চলেছে। যদি বড় কিছু না হতো তাহলে রাশিয়া কখনোই এই ধরনের পদক্ষেপ নিত না।
দেখুন, যদিও একটু দেরি হয়েছে, তবে একটু দেরি হওয়ার পরও রাশিয়া এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যেই যুদ্ধ, এটা রাশিয়ার একার যুদ্ধ নয়, এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো চেইন যুদ্ধ। মানে এখানে যদি রাশিয়া হেরে যায়, তাহলে হেরে যাবে চীন এবং ইরান সকল দেশ। আবার যদি ইরান হেরে যায়, তাহলে চীনও হেরে যাবে, রাশিয়াও হেরে যাবে। মানে এখানে যুক্তরাষ্ট্র বিরোধী যে পক্ষগুলো যুদ্ধ করছে, একটি পক্ষ হেরে যাওয়া মানে সকলেরই হেরে যাওয়া। এই বিষয়টা এখন মিস্টার পুতিন ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই জন্যই কিন্তু এখন তিনি শক্তিশালীভাবে ইরানের পক্ষে দাঁড়াতে চান। যার জন্য যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে ইরানের অভ্যন্তরে রাশিয়ান সেনাবাহিনীর যারা টেকনিশিয়ান রয়েছেন তারা প্রবেশ করেছেন। এর পূর্বে 12 দিনের যুদ্ধে যেমনটা হয়েছিল, প্রথম দফার আক্রমণেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বসে পড়ে, সেগুলো অকার্যকর হয়ে যায়। যেগুলো আপগ্রেড করতে জরুরি ভিত্তিতে টেকনিক্যাল সহযোগিতার প্রয়োজন ছিল, ওই সময় ইরান রাশিয়ার কাছে সেটা আবেদন করেছিল, রাশিয়া দেয়নি। তবে এবার রাশিয়া পূর্ব থেকেই তার টেকনিশিয়ান এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারদের, যারা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, S-300 বা অন্যান্য যে সকল অস্ত্র ইরান ব্যবহার করে তা আপগ্রেড করার বা সচল করার সক্ষমতা রাখে, তারা পূর্বেই ইরানে বর্তমানে অবস্থান করছেন, যাতে জরুরি ভিত্তিতে দ্রুত গতিতে সার্ভিস দেওয়া যায়। এবং যেমনটা বোঝা যাচ্ছে, রাশিয়া ইরানকে কেন্দ্র করে শক্তিশালীভাবে এইবার ইরানের পক্ষে হয়তো দাঁড়াবে। যার জন্যই কিন্তু নজিরবিহীনভাবে ইসরায়েল থেকে তাদের সকল কর্মকর্তাদের সরিয়ে নিল। দেখুন, যখন ইরান ইসরায়েলে আক্রমণ করবে এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হবে, তখন রাশিয়ান সোলজাররা সরাসরি রাশিয়ান টেকনিশিয়ানরা ইরানের পক্ষে যখন যুদ্ধ করবে, তখন ইসরায়েলে এই রাশিয়ার যে সকল নাগরিক থাকবেন তারা নিরাপদ থাকবেন না। যে কোনো মুহূর্তে তাদের অতর্কিত তাদের উপর হামলা হতে পারে। এমনকি এমনও হতে পারে রাশিয়ার দূতাবাসে ইসরায়েল হামলা করে সেটা ইরানের উপর দায় চাপিয়ে দেবে। এর পূর্বেও কিন্তু এমন হয়েছে, কারণ মিত্র দেশের উপর হামলা করে সেই মিত্রের যে মিত্র রয়েছে তাদের উপর চাপিয়ে দিয়ে কৌশলগতভাবে যুদ্ধের খেলা পরিবর্তন করে দেওয়ার কৌশল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পুরনো। এবং রাশিয়া যখন ইসরায়েল থেকে তাদের সকল কূটনীতিক কর্মকর্তা এবং নাগরিকদের অন্তত 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে, ঠিক একই পথে হাঁটছে চীন। যদিও চীনের যে কূটনীতিক বহর রয়েছে সেটা ইসরায়েলের ভেতর খুব একটা বেশি বড় নয়, সীমিত পরিসরেই তারা ইসরায়েলের ভেতর তাদের কূটনীতিক কর্মকাণ্ড করে। তারপরও জরুরি পরিস্থিতিতে সেই সকল কর্মকর্তাদের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই জায়গায় চীন সরিয়ে নিচ্ছে। আর এখান থেকেই কিন্তু জল্পনা কল্পনা শুরু হচ্ছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কি হতে চলেছে হয়তো ইরান আগে হামলা করবে, নয়তো যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে। এখন হামলা কে আগে করলো কে পরে, সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হামলার সাথে সাথে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে। আর এই আঞ্চলিক যুদ্ধের যে বড় ধরনের প্রভাব, সেটা পৃথিবীর সকল দেশে পড়বে, বাংলাদেশেও পড়বে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।